আমার নাম অনামিকা সাহা। বয়স 18, হালকা চাপা গায়ের রং, ব্যাঙ্গালোর এর নার্সিং করি। আমাদের ছোট্ট পরিবারে আমি, আমার মা, বাবা আর ভাই থাকি। আমার ভাইয়ের নাম দিলীপ সাহা। বয়স 17, ফর্সা। এই বছর এইচএসসি পরীক্ষা দিল। আমার মা গৌরীতা সাহা, বয়স 42, ফর্সা, স্বাস্থ্যবান চেহারা, হাউসওয়াইফ। আর আমার বাবা উপেন্দ্র সাহা, বয়স 47, শ্যামলা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমি যেহেতু একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমার কোনো দিনও ডাইরেক্ট কিছু করা বা ছেলেদের সাথে ফ্লার্ট করার মতো কোনো কিছু করা হয়নি। তাই যেখানে আমার বান্ধবীরা বয়ফ্রেন্ডের দিয়ে ফাটিয়ে বড় করে ফেলেছিল, আমার এসব বিষয়ে কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ছিল না। জাস্ট বান্ধবীদের মুখে ওদের কথা শুনতাম। এবার আসল ঘটনায় আসি। কয়েক মাস আগে কলেজ বন্ধের জন্য আমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি চলে আসি। এসে লক্ষ্য করলাম আমার ভাই আমার দিকে মাঝে মাঝে আর চোখে তাকায়। সাধারণত আমি বাড়িতে চুড়িদার বা গেঞ্জি আর ট্রাউজার পরে থাকি, আর হস্টেলে থেকে সামনে না পরে থাকা অভ্যাস হয়ে গিয়েছিল। তাই বাড়িতেও খুব একটা পরতাম না। তাই যখন গেঞ্জি পরতাম বা ওড়না ছাড়া চুড়িদার পরতাম, আমার অনেকটা বোঝা যেত। তাছাড়া বাড়িতে এসে আগের মতোই রাতে ভাইয়ের সাথে ঘুমাতাম। তখন ঘুম থেকে ওঠার পর জামা কাপড় এলোমেলো থাকত, আর ভাইয়ের ওই নারীর নিচে চাপা দেওয়ার চেষ্টা করত। যেহেতু আগে সব অতটা বুঝতাম না, তাই খেয়াল করিনি। কিন্তু তখন থেকে বুঝতে পারলাম আমার ভাই ও বড় হয়ে গেছে। তাই তারপর থেকে আমি ও ভাইকে আস্তে আস্তে প্রশ্রয় দিতাম। রাতে একটু ঢিলেঢালা জামা পরতাম, আর সামনে ছাড়াই শুতাম, যাতে একটু এলোমেলো হলে আমার ওই দিকে ওকে আকর্ষণ করতে পারে। এসব করতে আমার খুব ভালো লাগত, কিন্তু এসব করতে আমার খুব একঘেয়ে লাগছিল। তাই ঠিক করলাম ভাইকে দিব। হাজার হোক আমি একটা মেয়ে, তাই খিদে আমার মধ্যেও কম ছিল না। আর বাড়িতে একটা তরতাজা ভাই থাকতে বাইরে গিয়ে দেওয়ার প্রয়োজনই পড়ে না। তাই তারপর থেকে আমি ওর আরও কাছাকাছি চলে গেলাম। যখন তখন ওর সামনে ঢলে পড়তাম, রাতে পিছন থেকে চেপে ধরতাম, যাতে আমারও ঘষা লাগতে পারে। ঘুমের মধ্যে ওর গায়ে পা তুলে দিতাম, আরও কাছে থাকলে ওড়না সরিয়ে রাখতাম। বলাই বাহুল্য, এগুলো বাবা মায়ের চোখ এড়িয়ে চলতে। আর মুখে বিরক্তি দেখালেও বেশ বুঝতে পারতাম ও নিজেও ভেতরে ভেতরে এগুলো এনজয় করছে। আর আমারও নেওয়ার জন্য তার সই ছিল না। তাই ঠিক করলাম রাখির দিনকে ভাইয়ের হাতে আমার পর্দা ফাটাব। রাখির দিনটা খুবই ভালোভাবে কাটল। রাখির দিন তবুও কোনো আত্মীয়র আসেনি, তাই ঘরোয়াভাবেই আয়োজন হয়েছিল। স্নান করে আমি একটা পাতলা টপ আর ট্রাউজার করলাম। ভেতরে কিছু করিনি, যাতে আমার খুব ভালোভাবে বোঝা যায়। আর নিয়মিত শেভ করতাম বলে আমার খুব ভালো করে বোঝা যাচ্ছিল। গেঞ্জিটা এতটাই পাতলা ছিল যে আমার সদ্য স্নান করা গায়ের উপর আটসাট হয়ে লেগেছিল, সেটা পুরো বোঝা যাচ্ছিল। এভাবেই আমি রাখি নিয়ে ভাইয়ের কাছে গেলাম। ওভাবে আমাকে দেখে ওর চোখ দুইটা ছানাবড়া হয়ে গেল। বুঝলাম ওর নিচে জেগে ওঠা যন্ত্রটাকে সামলাতেও প্রাণপণে চেষ্টা করছে। আমি ওদিকে না তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর হাতে রাখি বেঁধে দিলাম। তারপর ওকে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু খেলাম। ওর কাছে এটা পুরোটাই অপ্রত্যাশিত ছিল, তাই ও নিজেকে ঠিক সামলাতে পারল না। কালকে আমার গায়ে পড়ে গেল। ও তাড়াতাড়ি নিজেকে সামলে নীল আর স্বরে বলল। বদলে আমি ওকে একটা মুচকি হাসি উপহার দিলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আর ভাই আমাদের ঘরে ঘুমাতে গেলাম। আমাদের ঘরটা ছিল বাড়ির পিছন দিকে, আর ফ্যান চলত বলে এক ঘরের কথা অন্য ঘরে শোনা যেত না। তখন বর্ষাকাল হলেও 24 দিন ধরে খুব গরম পড়েছিল, তাই আমরা ফ্যান চালিয়ে ঘুমাতাম। ভাই রাতে সম্পূর্ণ ঘুমাতো, তাই আমি ঘরে গিয়ে বললাম আমার খুব গরম লাগছে। তাই আমিও সম্পূর্ণ হয়ে ঘুমাব। ও একটু অবাক হয়ে বলল, কি যে বলিস, তুই কি ঘরে একা নাকি যে সম্পূর্ণ হয়ে ঘুমাবি? আমি বললাম, একা না হলেই নাকি হয়েছে? আমি তো খারাপ কিছু করছি না। ধুর, আমি একটা ছেলে আর তুই একটা মেয়ে, ভাবে একসাথে ঘুমানো যায় নাকি? কেন ছেলে মেয়ে একসাথে সম্পূর্ণ হয়ে ঘুমায় না? ধুর, আমরা তো ভাই বোন, ভাবে আমি থাকতে পারবো না। তুই বরং এই ঘরে ঘুমা, আমি মা বাবার সাথে ঘুমাতে গেলাম। এবার আমি ওর হাতটা টেনে ধরে বললাম, দিদির সামনের দিকে তাকানোর সময় মনে থাকে না আমরা যে ভাই বোন? এই বলে আমি আমার সম্পূর্ণ ফেললাম, আর আমার বেরিয়ে পড়ল। আমার দেখতে পেয়েও আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি হেসে বললাম, কি রে, এখন আমরা ভাই বোন নই? ও বলল, ধুর, ভাই বোনের সম্পর্কে তোর খাওয়া অবধি, তুই আমার পার্সোনাল। তুই নিজের মায়ের পেটের ভাই, এর মুখেও রকম কথা শুনে আমার ইচ্ছা 10 গুণ বেড়ে গেল। আমি ওর মাথাটা আমার রান্না করা খাবারের উপর রেখে বললাম, যত পারিস তোর দিদির খাবার।
আমার মুখে এসব কথা শুনে অবাক হয়ে গেল। বলল, এসব কথা কি তুই কোথায় শিখেছিস? আমি বললাম, বাইরে হস্টেলে থাকলে অনেক কিছু শেখা হয়ে যায়। ও আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করল। আমি ওর খাওয়া দেখে মুচকি হাসলাম। আমার হাসি দেখে ভাই হেসে বলল, কাজ শুরু করার আগে এই অবস্থা। শুরু করলে কি হবে? আমি বললাম, যা হবে হবে, তুই চালিয়ে যা। ওর কাজ দেখে আমি বললাম, এত ভালো কাজ কোথায় শিখলেন? আগে কাজ করছিস নাকি? ও বলল, না, এই প্রথম। আমি হেসে বললাম, তবে এবার রাখিতে আমি তোকে আমারে গিফট করলাম। ও তাই শুনে আমাকে একটা হামি দিল। সেই রাতে আমরা আরও অনেক কাজ করেছিলাম। তারপরেও অনেক করেছি। কিন্তু সেই সুখ আমার বেশি দিন থাকল না। 3 মাস পরেই আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামী বিদেশ থাকে। বিয়ের 1 মাস পর বিদেশ চলে গিয়েছে। বাসর রাতেই স্বামী দিয়েছিল। এরপর আর কেউ দেয়নি। বলতে পারো নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু উপায় নেই। স্বামীর আবার সমস্যার কারণে বাচ্চাও হয়নি। স্বামী বিদেশ গেল, 1 বছর পার হয়ে গেছে। বর্তমানে গ্রীষ্মকাল চলছে। অনেক গর্ব করছে। শরীর ঠিক রাখতেও অনেক পানি খেতে হয়। অবশ্য আমি প্রয়োজনের চেয়ে বেশি খাই। এই গরমের মধ্যে আমি আর আমার বান্ধবী একদিন ঠিক করি শপিং করতে যাব। দিনের বেলা অনেকটা, তাই সন্ধ্যার পর বাহির হব ঠিক করি। আমি বান্ধবীর সাথে সন্ধ্যায় শপিং এ বাহির হই। বাহির হওয়ার আগে বেশি করে পেট পুরে পানি খেয়ে নিই। সে দিনও খুব গরম পড়েছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর অনেক গরম লাগছিল। আমি বান্ধবী কেনাকাটা করে বান্ধবীর বাসায় গেলাম। কেনাকাটা করতে করতে অনেক সময় পার হয়ে যায়, বুঝতে পারি নাই কখন 10টা গেল। এরপর বান্ধবীর সাথে কিছুক্ষণ তার বাসায় আড্ডা দেয়। আড্ডা দিতে দিতে আবার 1 লিটারের মতো পানি খেয়ে ফেলেছিলাম। এরপর বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। বান্ধবীর বাসা থেকে বেরিয়ে রিকশার জন্য অপেক্ষা করতে থাকি। অনেক পরে একটা রিকশা পেলাম, কিন্তু রিকশাওয়ালা ভাড়া চাচ্ছে 200 টাকা। অনেক রাত হয়ে যাওয়ার রিকশাওয়ালা অতিরিক্ত ভাড়া চাচ্ছে। আর আশেপাশে আর রিকশা নেই, তাই 200 টাকায় উঠে পড়লাম। রিকশাওয়ালা, তার বয়স বেশি না, 35 বছরের মতো হবে। কুচকুচে কালো, তবে পেটানো শরীর, লেবার তো, তাই গায়ে শক্তি ধরে। যাই হোক, কথায় কথায় বাসার কাছাকাছি পৌঁছে গেলাম। প্রচণ্ড গরম পড়ায় আধভেজা হয়ে গেছি। রিকশাওয়ালাও কাকভেজা। বাসা থেকে কিছু দূরে আসার পর মনে হলো যে আমি আমার 5টা আমার বান্ধবীর বাসায় চলে এসেছি। পার্সের মধ্যে আমার সব টাকা ছিল। এর মধ্যে বাসার সামনে চলে এলাম। বাচ্চাটা ছিল নিচতলা। আমি রিকশাওয়ালাকে বললাম, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। ও আচ্ছা বলে গেটের সামনে দাঁড়াল। দরজার সামনে গিয়ে মনে পড়ল বাসার চাবি ও পাশে। আমি পিছনে ঘুরে গিয়ে রিকশাওয়ালাকে বললাম সব। জানতে চাইলাম হাতুড়ি জাতীয় কিছু আছে কিনা। একটা ছোট্ট রোলের টুকরো আনো। বলল, চলে না, তালা ভাঙা দেয়। আমি দরজার সামনে নিয়ে গেলাম। লোহার টুকরা দিয়ে অনেকক্ষণ যাবত চেষ্টা করার পর তালা খুলে গেল। তাহলে তো খুবই শক্ত ও দামি ছিল। তবুও কিভাবে জানি খুলে ফেল। কি শক্তি রে বাবা! অনেকক্ষণ যাবত বাইরে দাঁড়িয়ে থাকায় আমি আর রিকশাওয়ালা পুরো ভিজে গেছি। যাই হোক, বেচারা এত কিছু করল, তাই তাকে ভিতরে এসে চোখে বসতে বললাম। ঘরে ঢুকে লাইট জ্বালানোর পর তাকে একটা তোয়ালে দিয়ে গা মুছতে বললাম। রিকশাওয়ালা 1 গ্লাস পানি চেয়ে বসে, তাই তার জন্য পানি আনতে কিচেন রুমে গেলাম। কিন্তু সেখানে পানি ছিল না। বাসায় না থাকায় ট্যাঙ্কে পানি পুরানো হয়নি। আর আমিও জাপানি ছিল সব খেয়ে বেরিয়েছিলাম। কিছু করার ছিল না, তাই রিকশাওয়ালাকে বলি পানি নেই। যাই হোক, রিকশাওয়ালাকে বসতে বলে আমিও চেঞ্জ করতে গেলাম। ওই দিন শাড়ি পরেছিলাম, ভিতরে কিছু ছিল না, তাই শুধু শাড়ি ছেড়ে একটা টি-শার্ট আর প্লাজো পরে নিলাম। চেঞ্জ করে রুম থেকে বেরোতে গিয়ে দেখলাম সে এতক্ষণ দরজার ফাঁক দিয়ে দেখছিল। আমি রেগে গিয়ে বাহিরে এসে তাকে চড় মেরে বসলাম। বলল, আমি ভুল করেছি, মাস দেন, আমার টাকা দেন, চলে যায়। আমি রেগে বেডরুমে গেলাম। এ কি? আলমারির চাবি ভুলে পার্সেকরের সাথে নিয়ে গেছে, কি হবে এখন? আমার সব টাকা যদিও পার্সে ইয়ে গেছে, তাও খুঁজে দেখি কিছু পাই কিনা। অনেক খুঁজে 50 টাকা পেলাম। রিকশাওয়ালার কাছে এসে নরম গলায় সব বললাম। 50 টাকা এগিয়ে দিতে সে নিতে রাজি না, ধমকের সুরে বলল, টাকা দেন, নইলে ভালো হইবেক নেই। আমি নিরুপায় হয়ে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনতে রাজি না। রাগ হয়ে গেল। রাগ হয়ে আমাকে গালি দিয়ে বলল, এত কষ্ট করে নিয়ে এলাম, পানি ছিলাম, তাও দিলেন না।
আবার তার উপর মারও দিলেন। মারার কথা তোলাতে আমি বললাম, তুমি দেখছি না কেন? মারা উচিত। এবার সে গালাগালি শুরু করল। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে উল্টো বলে 2 ঘন্টা ঘুরাইয়া আছেন। ওটা কিছু না, আমি দেখছি তাতে দোষ। আমি আরও রেগে গেলাম। রেগে গিয়ে আমিও তাকে গালিগালাজ করলাম। এতে রিকশাওয়ালা লোকটা আরও ক্ষিপ্ত হয়ে গেল। এবার সে বলল, টাকা দিয়ে নইলে আইস্তরে ভেড়া টাকা উসুল করুন। এই বলে সে ঘরের মেন দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি দৌড়ে বেডরুমে ঢুকে দরজা আটকাতে গেলে সে ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল। আমাকে জাপটে ধরল। আমি ছাড়াতে চাইলে চর্মে ফ্লোরে ফেলে দিল। লোকটার গায়ে অনেক শক্তি ছিল। এক চড়ে আমার মাথা ঘুরে গেল। এই ফাঁকে সে এক টানে আমার সামনে ছিঁড়ে ফেল। অত জোরে চড় খেয়ে মাথা ঘোরাচ্ছিল। কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে সে আমি প্রতিবাদের চিৎকার করতে গেলে আমার মুখ চেপে ধরে লোকটা হা হা করে হাসতে শুরু করে। এরপর সে আমাকে মারা শুরু করল, সাথে গালিও দিতে শুরু করল। মারতে মারতে লোকটা বলল, আর কোনোদিন পুরুষের গায়ে হাত দিবি। এরপর সে থেমে গেল। ভেবেছিলাম বুঝি শেষ, কিন্তু লোকটা বলল, একটা শর্ত পূরণ হয়েছে, বাকিগুলির জন্য তৈরি হও। আমি মাথা ঘুরিয়ে নিচ্ছিলাম বলে রেগে গেল। এটা দেখে শেখে করে হাসল। লোকটা বলল, মুক্তির আছিস কেন? আমার অনেক বমি বমি পাচ্ছিল, শরীরের শক্তি পাচ্ছিলাম না উঠে বসার। আমি বাধা দিয়ে বললাম, প্লিজ ওই জায়গাটা ছেড়ে দিন। কিন্তু আমার কোনো কথায় কান না দিয়ে লোকটা আমার। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিছু করার ছিল না, পুরোপুরি তার বাঁধনে আটকা পড়ে গেছিলাম। আমি হাত ছাড়াতে চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। আমি ভালোভাবে বুঝতে পারছিলাম কিছুক্ষণ পর আমার সাথে কি হতে চলেছে। আমার খুব লজ্জা পাচ্ছিল, কারণ আমার স্বামীও কখনো আমার সাথে এমন করেনি। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। প্রথমবার আমার হয়েছে, সেও একটা আলাদা অনুভূতির সাথে এবং একটা আলাদা লোকের দ্বারা। মন পাগল করা অনুভূতি। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, আমার ঘুম ভাঙে। কিন্তু লোকটা তখন ছিল না। রাতে যা কিছু হয়েছিল আমার স্পষ্ট মনে ছিল। কিন্তু এসব কিছু জানাজানি হলে আমার আর মান সম্মান থাকবে না, তাই সব কিছু চেপে যায়। কয়েক মাস পর জানতে পারি আমি প্রেগন্যান্ট। এ ব্যাপারে আমার পরিবারের কেউ জানে না। স্বামী বিদেশে 1 বছর হয়েছে, এখন বাচ্চা হওয়া মানে, তাই তাদের কাউকে জানায়নি। নিজের খেয়াল নিজেই রাখি, বাচ্চাটাকে মেরে ফেলার সমস্ত হয় না, তাই ঘরের কাজের জন্য কাজের বুয়া রাখি। রিকশাওয়ালা লোকটা যাওয়ার সময় একটা কাজে নাম্বার লিখে দিয়েছিল। এরপর 1 বছর কেটে যায়, ফুটফুটে বাচ্চার জন্মদিন। বাচ্চা পুরোপুরি লোকটা মতো চেহারা। বাচ্চাটার দিকে তাকিয়ে লোকটার সাথে কাটানো কথাগুলো মনে পড়ে গেল। বাচ্চার জন্মের পর ওই লোকটাকে একদিন কল করি। প্রথমে চিনতে পারেননি, পরবর্তীতে বুঝতে পারল। লোকটাকে বাড়ি আসতে বলি, লোকটাকে তার নিজের সম্পর্কে বলতে বলি। লোকটা জানায় তার অন্য জায়গায় থাকে। লোকটা এই শহরে রিকশা চালায় 10 বছর। ছুটি নিয়ে বাড়িতে গেলে লোকটার বয়স সমস্যার কারণে বুকে দিতেও পারে না, তার বাচ্চা হয় না। লোকটাকে তার বাচ্চা কোলে দিলাম এবং সান্ত্বনা দিয়ে বললাম, তোমাকে আর তোমার বউয়ের কাছে যেতে হবে না, শুধু মাসে মাসে তাকে টাকা পাঠিয়ে দিও। আর তুমি এবার থেকে আমার সাথে থাকবে, আমার স্বামী অনুপস্থিতিতে তুমি আমার সঙ্গী হবে। তবে এ ব্যাপারে কাউকে বলা যাবে না। বর্তমানে আমি আসে, একই সাথে থাকি। সে সারাদিন রিকশা চালিয়ে বাড়িতে আসে, আর আমি বেশি বেশি খাবার খেয়ে তার আর তার বাচ্চার জন্য দুধ ও গুজে রাখি। আমার স্বামী 5 বছর পর পর দেশে আসবে এবং 12 মাস থাকবে, তাই এর জন্য আগে ব্যবস্থা করে রাখি। যতদিন আমার স্বামী থাকে ততদিন সে লোকটা আর তার বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় থাকে। আমার স্বামী চলে যাওয়ার পর তারা আবার আসে। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।